গতকাল ঠিক এই সময় আমরা যে আলোচনা করেছিলাম, বলা যেতে পারে তার যে নির্যাস ছিল, হয়তো বা আজকে যে আলোচনা আমরা করব তারই একটা কন্টিনিউশন। গতকাল ঠিক আমরা কি দেখেছি? দিনভর সেই উত্তাপ, একটা সুনামির মতো মানুষের ভোট কেন্দ্রে পৌঁছে যাওয়া এবং ভোট দেওয়া। দিনের শেষে 93% পোল হয়েছে, যেটা বাংলার ইতিহাসে, বঙ্গভোটের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। কোনো কোনো জায়গায় 96% পর্যন্ত ছুঁয়েছে ভোটদানের হার। এবং স্বাভাবিক কারণেই তারপর যেটা হয় যে রাজনৈতিক দলগুলো, এবং একটা কথা বলে রাখা ভালো যে গতকাল আমরা তারপর আলোচনা করেছিলাম এর কারণ কি হতে পারে, সম্ভাব্য কারণ কি হতে পারে, সেটা আমরা খোঁজার চেষ্টা করেছিলাম। এবং তারপর যেটা হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা লড়াই, পাল্টা লড়াই, যে জনতা জনার্দন এই ভোট কার ঝুলিতে দিল। খুব স্বাভাবিক কারণেই একটা পলিটিক্যাল কম্পালশন থেকেও হয়, বা রাজনৈতিক দলগুলোর তাদের যে স্ট্র্যাটেজি থাকে বা তাদের নিজস্ব একটা নেটওয়ার্ক থাকে, সেখান থেকে তারা কিছু খবর পায়, তার ভিত্তিতে একটা ফিগার খাড়া করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা বলেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টিকুলারলি বলতে গেলে বলেছেন আমরা গতকালই সেঞ্চুরি করে ফেলেছি, মানে 152-র মধ্যে 100 ছাড়িয়ে গেছে। এবং সিগনিফিকেন্টলি অমিত শাহ সকালবেলা বললেন যে একটা পার্টিকুলার একটা ফিগার তুলে ধরলেন, একদম 110। আমরা এই 152-র মধ্যে 110 আসন জিতে গেছি। একটা কথা মনে রাখা ভালো যে গতবার এই 152টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল 59টি, তারপরে এই 110 জাম্প করে। অমিত শাহের এই দাবি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবি, এর বাস্তবতা কতটা, এগুলো কতটা সিগনিফিক্যান্ট তো বলাই চলে, যে মানে এই দাবির পেছনে কি লুকিয়ে আছে, কিসের ভিত্তিতে তারা এই দাবিগুলো করেন, এটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। আমি যেটা বললাম এতক্ষণ আর কি, এর বাস্তবতা কতটা, এবং 152 থেকে যদি তৃণমূল সেঞ্চুরি করে, আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, একটা সভায় শুনছিলাম যে আমাদের দুর্বল জায়গাগুলো আমরা পেরিয়ে এসেছি, কালকে খুব ভালো মতো গেইন করে গেছি, আমাদের আর চিন্তা নেই। অভিষেক বললেন সেঞ্চুরি। অমিত শাহ একটা পার্টিকুলার ফিগার খাড়া করলেন 110 মানে 159 থেকে গতবারের 110 আসা, এবং 110 মানে কার্যত নেক্সট ফেজে 142টার মধ্যে 40টা হলেই হচ্ছে বিজেপির অধরা স্বপ্ন পূরণ বলা যায়। ঠিক। এবার এটার বাস্তবতা কতটা, কিসের ভিত্তিতে ওটা, এটা বোঝার চেষ্টা করবো আমি তোমার কাছ থেকে কিছুটা। দেখো সম্রাট, সেটা হচ্ছে যে আমাদের স্মৃতি তো খুব, মানে আমি সবার স্মৃতি দুর্বল নয়, কিন্তু আমাদের অনেকেরই স্মৃতি দুর্বল। গতবার 2021 সালের ভোটের প্রথম দফার ভোটের পরে তুমি যদি মনে করে দেখো, সেবারও কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা বলছিলেন যে ঝড় শুরু হয়েছে, পরিবর্তনের ঝড়। ঠিক। আজকে একই কথা অমিত শাহ বলেছেন। আমি মনে করি যে এটা একটা মাইন্ড গেম। প্রকৃতপক্ষে 110 বিজেপি পৌঁছেছে কিনা সে তো ডিবেটেবল, আমারও কিছু সংশয় আছে, কিন্তু যেটা সিগনিফিকেন্ট সেটা হচ্ছে যে এই ভোটে একটা তো তুল্যমূল্য রাজনৈতিক প্রচার চলছে, মানে শর্টে শর্ট টার্ম আর কি, যতটাই তৃণমূল ততটাই বিজেপি একেবারে, এবং একটা কমপ্লিট পোলারাইজেশন। এটা শুনলে হয়তো বামীদের কারো একটুখানি খারাপ লাগবে, কিন্তু যেটা বাস্তব, যে পুরো ভোটের ন্যারেটিভটাই হয়ে গেছে তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূল। সেই জায়গায় একটা তো সমানে সমানে শেয়ানে হচ্ছিল গতকাল সন্ধে থেকে, আর আজকে এই সন্ধে পর্যন্ত একটা জিনিস আমি লক্ষ্য করছি, আবারও বলছি, যে যেহেতু বাইনারি তৈরি হয়েছে তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূল, এই কথাটা একটা বড় অংশে খারাপ লাগবে, আবার একটা বড় অংশে এটাতে উৎসাহী হবে। কিন্তু আমি অবজেক্টিভলিই বলছি, কাউকে খুশি করা বা দুঃখ দেওয়া আমার পারপাস নয়। এই প্রথম গতকাল সন্ধ্যে থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি দেখছি, অন্তত আমার ধারণা, ন্যারেটিভে বিজেপি একটু এগিয়ে গেছে। ওর সঙ্গে কি মাইন্ড গেমেও তার মানে একটা, এটা নিশ্চিত ন্যারেটিভে বিজেপি একটু এগিয়ে গেছে। কেন বলছি? আমি যখন বলছি তখন তো আমাকে কারণ বোঝাতে হবে, এবং সেই কারণটা হতে পারে আমি ভুল বলছি, হতেই পারে, আমি সর্বজ্ঞানী নই, কিন্তু আমার এতদিনের রাজনৈতিক সাংবাদিকতার যে অভিজ্ঞতা থেকে বলছি যে গতকাল সন্ধ্যে থেকে আজ সন্ধ্যেবেলা এই মুহূর্ত পর্যন্ত ন্যারেটিভে বিজেপি একটু এগিয়ে যেতে দেখছি একটাই কারণে, সেটা হচ্ছে গতবারও একটা নাম্বার বিজেপি কোট করছিল, অমিত শাহরা কোট করছিলেন যে আমরা 200 পাবো, ঝড় শুরু হয়েছে। আজকেও অমিত শাহ 110 একটা নাম্বার বলেছেন, এবং বলছে পরিবর্তনের সুনামি আসছে। এইটাকে ব্যাক করছে কি? এটাকে ব্যাক করছে একটা হিউজ পোলিং পার্সেন্টেজ রাইডিং অন দ্যাট। সেই যে একটা 92, 93, 94% পোল পড়েছে, ভোট পড়েছে, এবং সাধারণ ধারণা হচ্ছে যত বেশি ভোট
পরিবর্তনের পক্ষে ভোট, এটা অনেকের ধারণা রয়ে গেছে। এই যে ধারণা, এই ধারণার রথে চড়ে যখন আজকে তুমি বলছো যে 110 পৌঁছে গেছি, তখন তোমাকে কিছুটা হলেও ন্যারেটিভে এটাকে এগিয়ে দিচ্ছে। কেন? কলকাতা শহরে আজকে এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি এটা কি মানে পরিবর্তনের ভোট হচ্ছে নাকি? মানে লোকের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে। তো সন্দেহটা তৈরি করে দেওয়া, আলোচনায় এনে দিয়ে যাওয়া, নিয়ে আসা, এটাই হচ্ছে তো ন্যারেটিভের, কোনো একটা ন্যারেটিভের সাকসেস বা ফেলিওর। তো এই প্রথম দেখতে পাচ্ছি ন্যারেটিভে একটুখানি একটা ধাপ এগিয়ে গেছে, বিজেপি দেখা যাচ্ছে এগিয়ে থেকে। যে 110টা হাওয়ায় বলছি না, 110 বলছি রাইডিং অন আ ট্রেন্ড। যে ট্রেন্ডটা হচ্ছে একটা 93, 94, 95, 96% ট্রেন্ড, এবং সেখানে একটা পাটিগণিত আছে। পাটিগণিতটা কি, যেটা কালকেও বলেছি, যে যখন একটি বিধানসভা আসনের 40,000, 50,000 ভোট বাদ চলে যায় আগের বারের তুলনায়, 2024-এর তুলনায়, 21 তো পরের কথা, আগের কথা, 2024-এর তুলনায় যদি 40,000, 50,000 ভোট কেটে যায়, তাহলে ওভারঅল টোটাল ভোটের নাম্বারটা কমে গেল। সেখানে যদি ইকুয়াল সংখ্যক আগের বারের মতন সমসংখ্যক ভোটার ভোট দেন, তাহলে অবভিয়াসলি পার্সেন্টেজ, সেটা যেটা 82 থাকে সেটা হয়তো 90 হয়ে যাবে, 91 হয়ে যাবে। কিন্তু কালকে কি দেখেছি, যে এক্সট্রা লেয়ার, যেটার স্বাভাবিকভাবে এসআইআর এর পাটিগণিতের কারণে, নাম বাদ যাওয়ার পাটিগণিতের কারণে 82টা 92 হতে পারতো, সেখানে দেখছি 96। আরো মজাদার ঘটনা হচ্ছে যে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কিন্তু 40,000, 50,000 নাম বাদ যায়নি। এখানে কোথাও গেছে 10,000, কোথাও 15,000, কোথাও 20,000, কোথাও বা আরো কম। তো এইখানে এসআইআর এর প্রভাবে 82টা কখনো ওই অ্যারিথমেটিকে, ভোটার কমে যাওয়ার অ্যারিথমেটিকে 82টা কখনো 92, 93 হবে না, হতে পারে 86, 87, 88। আরো একটা বিষয় আমার মনে হয়, এখানে একটা এক্সট্রা লেয়ার দেখতে পাচ্ছি। তো এই যে এখন এক্সট্রা লেয়ার পোলিং হয়, এবং সেটারও একটা কারণ আছে যে লোকে ভাবছে নাম কেটে যেতে পারে যদি ভোট না দিই, কারোর মধ্যে উৎকণ্ঠা আছে, আবার কারো উৎসাহ আছে যে আবার নতুন করে ফর্ম ফিল আপ করেছি, ভোটার কার্ড পেয়েছি, ভোটটা দিই। এই তো ইলেকশন কমিশন বলেছে যে নিজের ভোট নিজে দিতে পারবেন, ঠিক আছে। বহু জায়গায় এরকমও আছে অভিযোগ যে ভোটের আগের দিন গিয়ে হুমকি দিয়ে আসা হয়, অনেক ভোটার নিজে ভোট দিতে পারেন না, তো সেখানেও তারা এবার ভোট দিতে পেরেছেন, এই উৎসাহটাও আছে। তো এক্সট্রা লেয়ার অফ পোলিং যখন হচ্ছে, ওই একটা হিউজ পোলিং পার্সেন্টেজ, তার প্রেক্ষিতে যখন অমিত শাহ বলছেন 110, এবং অমিত শাহ বলছেন না, বিজেপি ন্যারেটিভটা কিভাবে খারাপ করছে। অমিত শাহ বলছেন 110, শুভেন্দু অধিকারী বলছেন, আর সকালবেলা দেখো গঙ্গা বক্ষে নৌকা বিহার করছেন নরেন্দ্র মোদী, যারা প্রশান্তির নৌকা বিহার, রিল্যাক্সড, ঠিক আছে, যে প্রথম দফার ভোট হয়ে গেছে, আমরা তো ভাই ওখানে নিশ্চিত, আমরা অনেক এগিয়ে গেছি, এবার একটু নৌকা বিহার করে নি। আর অমিত শাহ প্রেস কনফারেন্স করে বলছেন যে 110 তো হয়ে গেছে। এই একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা, এবং সেই চেষ্টাটা যখন দেখছি যে শহরের মধ্যে লোকজন আলোচনা শুরু করে দিচ্ছে, আচ্ছা কি হচ্ছে বলতো, 100 এই ধরনের পোলিং পার্সেন্টেজ, তার মানে কিছু একটা হচ্ছে ঘটনা। এইটা আমার কাছে স্ট্রাইকিং মনে হয়েছে, এবং সেই কারণে আমি বলছি যে গতকাল সন্ধ্যে থেকে আজকে সন্ধ্যের মধ্যে ন্যারেটিভে কিছুটা হলেও এগিয়ে গেছে বিজেপি। আচ্ছা, এই ন্যারেটিভের দৌড়ে এটা খুব স্ট্র্যাটেজিক, তুমি যেটা বললে, অমিত শাহ বলছেন, ওদিকে একটা প্রশান্তির ভাব দেখিয়ে নরেন্দ্র মোদী ওখানে, এটা এই ন্যারেটিভটা খাড়া করা, এর পিছনে তো কিছু বাস্তবতা, কিছু হিসেব, কিছু পরিসংখ্যান তাদের কাছে কাজ করছে। আমার ধারণা তার মধ্যে একটা বড় বিষয় হতে পারে যে উত্তরবঙ্গের ভোট গতকাল ছিল, উত্তরবঙ্গেই একমাত্র এখনও বিজেপির একটা স্ট্রং অর্গানাইজেশন আছে, ভোটটা করাতে পারে অন্তত বেশ কিছু জায়গায়। কিন্তু সেখানে যদি আমি দেখি যে রাজবংশী ভোট, এবার একটা কোথাও গিয়ে এসআইআর নাম বাদ গেছে, রাজবংশীদের মধ্যে একটা ক্ষোভ, তৃণমূল সেটা ইস্যু করেছে বারবার। এমনকি অসম থেকে একটা সময় তোমার মনে থাকবে ওই এনআরসির চিঠিপত্র পাঠানো, সেগুলো করা, এবং তারপর থেকে বারবার তৃণমূলের ওখানে একটা অন্যরকম ন্যারেটিভ তৈরি করে, অনন্ত মহারাজের তারপর মুখ খোলা, এই সব কিছু মিলে, এবং চা বলয়ে তৃণমূল কিছুটা হয়তো গুছিয়ে নিতে পেরেছিল লোকসভা ভোটের একটা পার্সেন্টেজের নিরিখে। এগুলোর কি কোনো মানে প্রভাব কি পড়বে না, নাকি এই ভোটটা তুমি যেটা বলছো একেবারে টোটালি সেটা এই এক্সট্রা লেয়ার যেটা বলছো বা কিছু, সেটা শাসক বিরোধী হতে পারে, বা এই জায়গা থেকেই হিসেবটা বিজেপি করছে? দেখো, রাজবংশী এলাকায় কি প্রভাব পড়বে, এটা তো আমি কলকাতায় বসে, আমি নিজে কোচবিহারে যাইনি, ঠিক আছে, কিন্তু আমি অনন্ত মহারাজকে দেখেছি, পরে চুপ করে গেছেন, এবং তৃণমূল থেকে ভেঙে আরেকজন নেতা তিনিও চলে গেছেন দেখলাম যে বিজেপিতে। তো রাজবংশী ভোটটাকে, যে সেন্টিমেন্টটাকে মেরামতের চেষ্টা বিজেপি করেছে, প্রকৃতপক্ষে কি প্রভাব পড়েছে
সেটা তো রেজাল্ট বেরোলেই বোঝা যাবে, কারণ ওখানেও কালকে কিন্তু প্রচুর ভোট পড়েছে। সেটা অসন্তোষের ভোট না, সেটা ন্যাচারাল রাজবংশী ভোট, যেটা যেভাবে ওইদিকে যায় বিজেপি যেতে দেখেছি সেই ভোট, সেটা খুললে বোঝা যাবে, ব্যালট বাক্স ইভিএম খুললে বোঝা যাবে। কিন্তু ডেফিনেটলি এটা ঠিক যে তুমি যেটা বলছো যে উত্তরবঙ্গটাই হচ্ছে বিজেপির স্ট্রং হোল্ড, এবং তুমি যেটা বললে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা আমাদের দুর্বল জায়গাটা অতিক্রম করে এসেছি। একদম, আজ বলছিলেন সেটা। তো তার মানে কি, তার মানে হচ্ছে যে বিজেপি ওখানে দেখাতে চাইছে যে উত্তরবঙ্গ যেখানে আমাদের স্ট্রং হোল্ড, সেখানে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ভোট হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা দুর্বল জায়গাটা অতিক্রম করে এসেছি। এবং যেটা আমি প্রথম দফায় তো তোমার প্রশ্নের জবাবে গিয়ে যেটা আমার বলা মানে হলো না, সেটা আমি আরেকবার বলি। সেটা হচ্ছে যে দেখো 110-এর এই যে ন্যারেটিভটা আমি বলছি একটু এগিয়ে গেছে বলে মনে হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বুঝে আমরা 100 প্রথম দফাতে 100 সেঞ্চুরি করে দিয়েছি, কাউন্টার ন্যারেটিভে তৃণমূলও নেমে পড়েছে। আমি কিছুক্ষণ আগে উত্তর কলকাতায় বেলেঘাটায় কুণাল ঘোষের একটি সভাতে দেখছিলাম, দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। কুণাল ঘোষও কিন্তু ওইখানে সভাতে দাঁড়িয়ে বলছিলেন যে এটা তো একটা অ্যারিথমেটিক, যে ভোটের পার্সেন্টেজ বেশি হবে, এটা অ্যারিথমেটিক। আসলে কিন্তু এই বেশি ভোট মানে হচ্ছে কিন্তু তৃণমূলের পক্ষেই ভোট। ফলে তৃণমূলও কিন্তু কাউন্টার ন্যারেটিভের চেষ্টা শুরু করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 110, এই 100। এবং অভিষেক আজকে সন্ধ্যেবেলা ডায়মন্ড হারবারে একটা রোড শোতে গিয়ে বলেছেন যে আপনারা দেখে নেবেন, আমি এইখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে নন্দীগ্রামে কিন্তু তৃণমূল জিতছে। এটাও কিন্তু ওই কাউন্টার ন্যারেটিভের পার্ট। কারণ নন্দীগ্রামে যদি তৃণমূল জিতছে এই মেসেজটাও যদি চালিয়ে দেওয়া যায়, তাহলে 110-কে মোকাবিলা করা যাবে। এটা বিজেপি বারবার বলছে ভবানীপুরে জিতবে বলে, যেটা ঠিক 110-কে কাউন্টার করা যাবে। আচ্ছা, নন্দীগ্রামে যদি শুভেন্দু পিছিয়ে যায় তাহলে কি করে 110 হয়? ফলে কাউন্টার ন্যারেটিভ কিন্তু তৃণমূল চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ, তারা কিন্তু এটা বলতে শুরু করে দিয়েছে। আচ্ছা, কাউন্টার পাল্টা ন্যারেটিভ তৈরি করে। এর মাঝে আমার একটা প্রশ্ন তোমার কাছে একটু বোঝার চেষ্টা করব, যেটা হচ্ছে যে মহিলা ভোটার খুব ইম্পর্টেন্ট, মানে তৃণমূলের জন্য তো বটেই। 2024-এ লক্ষ্মীর ভাণ্ডারের পুরোপুরি একটা সুফল তৃণমূল পেয়েছিল, এবং লক্ষ্মীর ভাণ্ডারের সুফল পাওয়ার পর 2024-এ তৃণমূলের ওই রেজাল্ট করার কিছুদিন পর কিন্তু তখন আরজিকর ছিল না, তার সম্ভবত মাস দেড় দুয়েকের মধ্যে আরজিকর আসে। আরজিকর তারপর একটা ইস্যু হয়, আন্দোলন ইত্যাদি যা কিছুই হোক না কেন, পরবর্তী সময় তো তৃতীয়ও যায়। পানিহাটিতে আরজি করে নির্যাতিতার মাকে প্রার্থী করে আজ মোদি গেছিলেন ওখানে, ওটার একটা সেন্টিমেন্ট বা সব কিছু। তোমার কি মনে হয় মহিলা ভোটার কোনো ক্ষেত্রে কোথাও গিয়ে এবার লক্ষ্মীর ভাণ্ডার বনাম আরজি কর এরকম একটা জায়গায় পৌঁছতে পারে? সেক্ষেত্রে তৃণমূলের জন্য সেটা একটা কিছুটা তো বটেই, একেবারে আমি অগ্রাহ্য করতে পারি না। এবং তুমি দেখো যখন আরজি কর মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টটা অনেক বেশি মানে সীমিত ছিল শুধুমাত্র শহরাঞ্চলের মধ্যে, কলকাতা এবং লাগোয়া শহরাঞ্চল। তুমি দেখবে গ্রামগঞ্জে কিন্তু আরজি করের ঘটনা নিয়ে কোনো মোমবাতি মিছিল বেরোয়নি, বা সে অর্থে বড় কোনো সিগনিফিকেন্ট জমায়েতও হয়নি। কলকাতায় যেভাবে রাত জাগো হয়েছিল, রাত কো কবজা করলো, ঠিক আছে, যেরকম হয়েছিল একটা শহুরে আন্দোলন, ঠিক আছে। তো শহরের মানে শিক্ষিত বা যাই হোক না কেন, সমাজের প্রতিটা স্তরের সমাজের মানুষকে আমরা দেখেছিলাম অসন্তোষ নিয়ে রাস্তায় নেমে পড়েছিল। আজকে বিজেপি কৌশলগতভাবে যেটা করেছে সেটা হচ্ছে যে দেখো, আজকে ভোটের আগেই যে বিজেপি পানিহাটিতে পৌঁছেছে এরকম কিন্তু বলা যাবে না। তুমি মনে করে দেখো, শুভেন্দু অধিকারী এরা আরজি করে নির্যাতিতার মাকে নিয়ে নবান্ন অভিযান করেছিলেন, ধারাবাহিকতা একটা ছিল, এবং সেই নবান্ন অভিযানে গিয়ে উনি ধাক্কাধাক্কিতে একটু আহতও হয়েছিলেন। তার ফলে বিজেপি কিন্তু ওইটাকে ধরে রেখেছিল। আজকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরজি করে নির্যাতিতার মাকে প্রার্থী করে তার পাশে তাকে নিয়ে বসান, তার মাথায় হাত রাখেন, এবং তুমি যদি খুব মাইনিউটলি সেই ছবিটাতে দেখো যে বিজেপি প্রার্থী নির্যাতিতার মা, তার চোখ ছলছল করছে, এইটা কোনো না কোনোভাবে একটা বিজেপির দিক থেকে চেষ্টা হচ্ছে যে এই শহরের বৃহদংশ মহিলা আরজি কর মুভমেন্টের সময় রাস্তায় নেমে পড়েছিলেন, তাদেরকে একবার আরজি করে কথাটা মনে করিয়ে দেওয়া। ওই মায়ের যন্ত্রণা দেখো, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার, যে পরিবারের মা সেলাই করে সংসার চালান, মা বা বাবা, আমি ঠিক বাবা সেলাই করে সংসার চালান, এবং সেখানে থেকে
একটা সরকারি মেডিকেল কলেজে পড়া, তার মানে কি, তার মানে একটা স্ট্রাগল ছিল একদম। এটা তো আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘরের কথা, একদম। ঠিক আছে, বাবা মার অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা, মেয়েকে বড় করব, সেই আকাঙ্ক্ষা নিয়ে মেয়েকে বড় করার পরে যখন একটা এরকম মর্মান্তিক ঘটনা ঘটে, স্বাভাবিক মৃত্যু তো নয়, স্বাভাবিক মৃত্যু নয়, এবং কি নৃশংসতা, সেটা তো অনেকের মন স্পর্শ করে যায়। আজকে তো বিজেপি সেই চেষ্টাটা করেছে, সেই আবার মনটাকে স্পর্শ করার, ওই মায়ের মুখটা দেখিয়ে, এবং চেষ্টা করা যে মানুষের যেন সেই স্মৃতিটা, সেই অসন্তোষের যে আবেগটা, সেটা যেন ফিরে আসে। তার ফলে লক্ষ্মীর ভাণ্ডার বাস্তব, কিন্তু শহরে এইটাকে নিয়ে বিজেপি একটা চেষ্টা করছে যে মানুষের মধ্যে সেই ভাবনাটাকে তুলে নিয়ে আসা, সেই পুরনো যে যন্ত্রণা, ক্ষোভ, অসন্তোষের জায়গাটাকে আবার মানে মনে করিয়ে দেওয়া, যাতে করে শহরের মহিলাদের ভোটটা তারা পেতে পারে। এখন এইটাতে কতটা সফল হবে সেটা তো আমি বলতে পারি না, সেটা তো ভোটের ফলাফলেই বোঝা যাবে, কিন্তু একটা চেষ্টা যে চলছে এটা নিয়ে কোনো সংশয় নেই। দ্বিতীয় কথা হচ্ছে গ্রামে লক্ষ্মীর ভাণ্ডার। দেখো, গ্রামে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তৃণমূল যে সুবিধা পাওয়ার সেটা পেয়েছে, তারপরে মহিলা ভোট আবার অতিরিক্ত, আবার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলা ভোটটা আরো বেড়ে যাবে, এটা তো আমার মনে হয় না। যা বাড়ার বেড়েই আছে, হয়ে আছে, ওটা যা বাড়ার বেড়েই আছে, সেটাকেই যদি তৃণমূল ধরে রাখতে পারে তাহলেই অনেকটা। এবার সেটা যদি আবার বিজেপি এই আর্জিকদ বা দেখিয়ে বা 3,000 টাকার একটা যে প্রস্তাব দিয়ে সেটাকে যদি ভাঙার চেষ্টা করছে, সেটা যদি বিজেপি ভাঙতে পারে তাহলে বিজেপির অ্যাডভান্টেজ। আমি এই মহিলা ভোটারের প্রসঙ্গ তুললাম, পাশাপাশি দেখো তৃণমূলের ভোট ব্যাংক একটা মহিলা ভোটের পাশাপাশি সংখ্যালঘু ভোট। গতকালও আমরা এটা নিয়ে আলোচনা করেছি, তুমি বিশদে বিষয়টা বুঝিয়েছো অনেকটাই, কিন্তু এটা আজও বোধহয় ছেড়ে যেতে পারবো না যে যেখানে বিজেপির এই দাবি, সেখানে বিজেপিকে তো এই সিট, এই আসন সংখ্যা যদি পেতে হয়, কোথাও গিয়ে মহিলা ভোট এবং সংখ্যালঘু ভোটে কিছুটা হলেও পেনিট্রেট করতে হবে, বাট একটা ডিভিশন যেভাবেই হোক না কেন, তার বিভিন্ন রকম নেগেটিভ থাকে। সেখানে কালকে দেখলাম আমরা যে একটা 96% প্রায়, তোমার একটা কলামও ছিল আমাদের দাওয়ালে, যে 10টা কেন্দ্র ধরে হচ্ছে 96% ভোট হয়েছে। এই 10টা সিট যদি তুমি দেখো, 6টা হচ্ছে মুর্শিদাবাদে, 2টো হচ্ছে কোচবিহারে সিতাই এবং সম্ভবত শীতলকুচি, একটা বোধহয় দক্ষিণ দিনাজপুর, একটি বোধহয় মালদা বা কিছু, যেটাই হোক না, সবই হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত আসন। হ্যাঁ, এই সংখ্যালঘু ভোট যেখানে গিয়ে 96% পোল হচ্ছে, এটা কোথায় যাবে এই ভোট? দেখো, সংখ্যালঘু ভোট আমার মনে হয় না যে উত্তরবঙ্গেও বিজেপি সিগনিফিকেন্ট নাম্বারে সংখ্যালঘু ভোট পাবে। সংখ্যালঘুদের সঙ্গে বিজেপির সঙ্গে সংখ্যালঘুদের একটা আস্থার ঘাটতি রয়েছে। তার উপরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপির নেতারা যেভাবে সংখ্যালঘুদের নিয়ে কথাবার্তা বলেন, অনেক সময় সেটাকে আবার ব্যালেন্স করে একটু আধটু কথাবার্তা বলেন, কিন্তু মেজরিটি যে কথাবার্তা, যে ধরনের ল্যাঙ্গুয়েজ দে ইউজ, তাতে সংখ্যালঘুরা বিজেপির জন্য ভোট দেবে, এটা কি অংশ সংখ্যালঘু ভোট হতে পারে। যেমন আমি দুজন এই ভোটের প্রচার দেখতে বেরিয়ে আমি দুজনকে দেখেছি। একজনকে বহরমপুরে পেয়েছি, যিনি বহরমপুরের বাসিন্দা নন, তিনি ফারাক্কার বাসিন্দা। তিনি বলেছেন যে আমার বিজেপিকে ভোট দিতে অসুবিধা নেই, আর এবং আমি কৃষ্ণনগর রাজবাড়ির সামনে এক যুবককে পেয়েছিলাম, যার ভিডিও আমরা ওয়ালে দেখিয়েছি। আর সেখানে ওই যুবকের সাথে আমার অভিজ্ঞতা, আমি নিজেই বিস্মিত যে ছেলেটি নিজে এগিয়ে এসে বলে যে আমি কিছু বলতে চাই। তার সঙ্গে দুজন আরো তার বন্ধু ছিল, তারাও সংখ্যালঘু। এছাড়া তো আমি কিছু দেখিনি। দুটো ঘটনা দিয়ে, ব্যতিক্রম দিয়ে তো মাপা যায় না। সংখ্যালঘু এলাকার ভোট বিজেপি হয়তো পাবে না, কিন্তু কিছু কিছু সিট আছে এমন, যেখানে হচ্ছে যে মুর্শিদাবাদেও এরকম আছে, যেখানে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে এবং বাম, এই তিনটে শক্তির মধ্যে সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার পর হয়তো মাঝখান থেকে তার একটা বিজেপি একটা বেনিফিট পেতে পারে। এটা কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যে কাটাকাটি মালদা এবং মুর্শিদাবাদ, এই দুটো জেলা বিশেষ করে, যেখানে কংগ্রেস স্ট্রং এবং কিছু কিছু জায়গায় সিপিএমও কিছু ভোট পাবে, সেইখানে তৃণমূল এবং কংগ্রেস এবং সিপিএমও এই যে সংখ্যালঘু ভোট নিয়ে টানাটানির ফলে ওখানে যে 40% বা 45% যে হিন্দু ভোট আছে, সেটা যদি কনসলিডেট করে বিজেপির দিকে চলে যায়। কারণ ওখানে আমি দেখতে পাচ্ছি এই অধিকাংশ সংখ্যালঘু সিটে কি হয়েছে, তৃণমূলও সংখ্যালঘু প্রার্থী দিয়েছে, সিপিএমও সংখ্যালঘু প্রার্থী দিয়েছে, কংগ্রেসও সংখ্যালঘু প্রার্থী দিয়েছে। ঠিক আছে,
আর বিজেপির প্রার্থী হিন্দু প্রার্থী। যেটা বোধহয় তোমার গতবার বহরমপুরে বোধহয় বিজেপির পক্ষে সেটা কিছুটা, কারণ সেটা একটা দেখো এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ছিল। বহরমপুরে তো মুসলমান ভোট কম, সংখ্যালঘু ভোট কম, অন্যান্য জায়গায় বেশি, কিন্তু ওই গতবারে তো একটা হিন্দু পোলারাইজেশনে গিয়ে ভয়ঙ্কর বহরমপুরে হয়ে যায়। বহরমপুরে আমার মনে হয় না এবার সেরকম ঘটছে। অধীর চৌধুরীও বেশ ভালোই লড়াই দিয়েছেন বহরমপুরে। তো সংখ্যালঘু ভোট দক্ষিণবঙ্গে, যেটার কথা চলে আসি, উত্তরবঙ্গ তো হলো, দক্ষিণবঙ্গে আমার মনে হয় না যে সংখ্যালঘু ভোট খুব বিভাজিত কিছু হবে। একটা চেষ্টা আইএসএফ এর তরফে আমি দেখি, বা হুমায়ুন কবিরও অনেক জায়গায় প্রার্থী দিয়েছেন, কিন্তু দক্ষিণবঙ্গে আমার সংখ্যালঘু ভোট খুব বেশি ভাগাভাগি হবে এটা আমার মনে হচ্ছে না। এবং আমার মনে হচ্ছে যে আইএসএফ এর যে ইলেকট্রাল সাকসেস, সেটা এবারও হয়তো শুধুমাত্র ভাঙর সীমাবদ্ধ থাকতে পারে, বড়জোর ক্যানিং এ লড়াই দিতে পারে, তার বেশি কিছু হবে বলে আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে না। এবার দক্ষিণবঙ্গেই আসি, কারণ সেকেন্ড ফেজের ভোটটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল। তৃণমূলের একটা স্ট্রং বেস রয়েছে এখানে, এবং বিজেপির এই ন্যারেটিভ বলো বা স্ট্র্যাটেজি বলো বা যেটাই হোক, সেখান থেকে 110 আমি ধরে নিচ্ছি ম্যাজিক ফিগারের জন্য আর গোটা 40 হলে হয়ে যায়। এবার 142টা আসন বাকি তৃণমূলের, 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, এই তো বোধ হয়। এখানে তৃণমূলের একদম একটা একচ্ছত্র জায়গা রয়েছে একদম। এবার বিজেপিকে সেখানে দাঁত ফোটাতে হবে। তৃণমূলের একটা ধরে রাখার জায়গা তৃণমূলের জন্য হয়তো বা আমরা যতটা দেখছি অতটা সহজ হয়তো এবার হবে না। তুমি বললে সংখ্যালঘু ভোট ভাগ হবে না, সেটা যদি থাকেও বা বাকি জায়গায় একটা বিরোধিতা, একটা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া, একটা শহরাঞ্চল অনেকটাই রয়েছে, শিল্পাঞ্চল রয়েছে, শহরাঞ্চল রয়েছে, সব মিলে সেখানে দাঁড়িয়ে বিজেপির জন্য যেটা একটা বড় ভরসা ছিল হচ্ছে মতুয়া ভোট একটা ছিল, ফ্যাক্টর ছিল। মতুয়ারাও একটা অংশ কিন্তু এসআইআর এর পরে ক্ষুব্ধ। এটার কি হতে পারে? এটা কি তৃণমূলের জন্য কিছুটা ফেভারে যেতে পারে, বিজেপির জন্য কিছুটা আশঙ্কার হতে পারে? কি দাঁড়াতে পারে মতুয়া ভোটটা? তো মতুয়া ভোটটা কিছু কয়েক লক্ষ মতুয়া ভোট কেটেছে, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। আমার ওই এলাকার যে ভোটিং প্যাটার্ন, তাতে আমার মনে হচ্ছে যে দেখো, যাদের ভোট কেটেছে তাদের তো অসন্তোষ দেখানো ছাড়া কোনো উপায় নেই, কারণ তারা তো ভোট দিয়ে অসন্তোষ দেখাতে পারবেন না। কিন্তু যাদের নাম উঠে গেছে তারা তো ভোটটা দেবেন। তারা যদি মানে বিজেপির ভোটার হয়ে থাকেন, এর আগে যদি 2021-এ বা 2024-এ যদি বিজেপিকে ভোট দিয়ে থাকে, সেই ভোটটা রাতারাতি হবে তৃণমূলে বা অন্য কোথাও চলে যাবে, এটা আমার জন্য খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয় না। যাদের নাম ওঠেনি এবং অসন্তুষ্ট, তারা তো ভোটই দিতে পারবেন না, এবং ওখানে একটা শার্প পোলারাইজেশনের ফ্যাক্টরও কাজ করবে। দুই হচ্ছে, যেটা এখানে তৃণমূলের জন্য উদ্বেগের কারণ হতে পারে, সেটা হচ্ছে দেখো, কলকাতা এবং শহরতলিতে যে ভোটটা পড়ে, কলকাতায় ভোটটা পড়ে কম, 65% অ্যারাউন্ড ভোট পড়ে, এবং সেখানে তুমি দেখবে যে হাই রাইজ বিল্ডিং, বা তুমি দেখবে যে একটুখানি মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবারের ভোট কম পড়ে। তুমি দেখবে বস্তি এলাকার ভোট, যেটা উত্তরণ বলা হয় এখন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরণ নাম দিয়েছে। বস্তি শব্দটা আমারও বলতে খুব খারাপ লাগে, উত্তরণ শব্দটা ভালো শব্দ। তো উত্তরণ এলাকায় যে ভোট, সেটা কিন্তু পর্যাপ্ত পরে ঢেলে পড়ে। কিন্তু তুমি দেখবে যে একটু সচ্ছল পরিবার, একটু হাই রাইজ বিল্ডিং এ থাকে, ভোটের দিন বেরোই না একদম। যে কারণে মানে কেঁদে কুকিয়ে সারা পশ্চিমবঙ্গে 80%, 82% ভোট হচ্ছে কলকাতায় 64%, 62%, 65% এসব পোলিং। তো এইবার যদি এই যে উত্তরবঙ্গ থেকে যে ট্রেন শুরু হয়েছে এবং যে হুজুক, সেটা যদি চালিয়ে যায় আজকে কলকাতা এবং শহরতলি এলাকা, এবং সেখানেও যদি আজকে 92-93% পোলিং হয়, এবং ওই যে হাই রাইজ বিল্ডিং এর ভোট, বা যে ধরো তোমার উচ্চবিত্ত মধ্যবিত্তের ভোট, এইটা যদি বিজেপি, এটা যদি আজকে ভোট বাক্সে পড়ে, সেইটা কোন দিকে যাবে, যারা ভোট দেয় না, দিতে আসে না, সেইটা কোন দিকে যাবে, এটা কিন্তু তৃণমূলকে ভাবিয়ে রাখবে। বিজেপি কিন্তু, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি, তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পারছি, এটাই এই তুমি যেভাবে হাসছো, বিজেপি ওরকম ভাবে মুচকি মুচকি হেসে ভাবছে যে এই এক্সট্রা ভোটটা বোধহয় আমার দিকে যাবে, শহরাঞ্চল একদম, যে প্রতিষ্ঠান বিরোধী ভোট হয়ে উঠবে, যে ভোটটা ভোট দিতে যেত না আজকে এসআইআর এর জন্য ভোট দিতে যাবে, এবং এসআইআর প্রসেসে যে ভোটটা বাদ চলে গেছে,
তারপরে যে ভোটটা যে নিরেট ভোটার তালিকা রয়েছে, তারপরে যারা তাদেরকে সবাইকে যে আমরা ইভেন হাই রাইজ বিল্ডিং এর মধ্যেও বড় আবাসনের মধ্যেও আমরা ভোটার বুথ বানিয়ে দিয়েছি। সেখানে যখন মানুষ ভোট দিতে যাবে, বাড়ির তলায় বুথ, মানে ফ্ল্যাটের তলাতেই বুথ, তাহলে সেই ভোটটা বোধহয় প্রতিষ্ঠান বিরোধী ভোট পড়বে, এটা বলে মানে বিজেপি আশাবাদী। এবং ওটা হয়তো অনেকটাই তৃণমূলের উৎকণ্ঠার জায়গা হতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাকে, আমি জাস্ট শেষের দিকেই চলে এসেছি, সেটা হচ্ছে যে এই ভোটের বাইরেও অমিত শাহ, তুমি তো দীর্ঘদিন দিল্লিতেও ছিলে, রাজনীতি করেছো, তোমার অনেক কিছু এগুলো রাজনীতি করি মানে রাজনৈতিক সংবাদ, পলিটিক্যাল বিট কভার করেছো। সেখানে দাঁড়িয়ে অমিত শাহকে তুমি দেখেছো, বা অমিত শাহর যেই ধরনের প্যাটার্ন, সেখানে কোথাও গিয়ে 21 বলো 24 বলো বাংলাতে এসে বারবার আটকে গেছেন। এবার তার কাছেও কোথাও গিয়ে একটা বিজেপির, তিনি একটা চাণক্য বলা হয় তাকে, এখানে একটা উনি মানে ঘাঁটি গেড়ে বসে আছেন বলা যায় গত কয়েকদিন ধরে, এবং প্রাণপাত করছেন বাংলাটাকে দখলে এবার বিজেপির ফেভারে আনার জন্য। এটা তোমার কাছে কি মনে হয় যে এখানে কি এই উদ্যোগ বা কিছুতে এর আগের বছর 2021-এ ঘাটতি ছিল, বা কোথাও কোনো স্ট্র্যাটেজিগত কারণ বিজেপিকে পিছিয়ে দিয়েছিল? তখনও তো একটা হাওয়া ছিল প্রচণ্ডভাবে, বিজেপি এবার আসছে, বিজেপি আসছে, একই রকমের এই ছবি দেখেছিলাম। ওই 2021 এবং 2026-এ এই দুই বিজেপির মধ্যে ভোট প্রস্তুতিতে তুমি কতটা কোথাও কিছু ফারাক দেখতে পাচ্ছ? অনেক ফারাক। মানে আমার সবগুলোই এখন মাথা থেকে বেরিয়ে আসবে কিনা, আমার যে অবজারভেশনগুলো সবটাই আমি বলতে পারছি না, তবে আমি এক এক করে বলতে পারি। দেখো, 2021-এ যেটা আমাদের ইন্টারভিউতে দিলীপ ঘোষ বলেছিলেন যে 2021-এ জোশ বেশি ছিল, হোশ কম ছিল। একদম ঠিক বলেছেন। দিলীপ ঘোষেরও হোশ কম ছিল। দিলীপ ঘোষও ভেবে নিয়েছিলেন বোধহয় 2018 সালে যে 2019 সালে যে 18খানা সিট, লোকসভা সিট বিজেপি জিতেছিল, দিলীপ ঘোষ ভেবে নিয়েছিলেন ওটা আমার জন্যই হয়েছিল, আমি কারিগর, সোল আর্কিটেক্ট। ফলে দিলীপ ঘোষও হোশ হারিয়ে ফেলেছিলেন। এক। দুই হচ্ছে যে কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বে যেভাবে বিজেপি ঘন ঘন কৈলাসের মুখ দেখিয়ে এবং প্রেস কনফারেন্স এবং বাইরের নেতারা আসা, তার ফলে একটা বহিরাগতের আক্রমণ, যেটা একটা ভাব যেটা তৃণমূল তুলে ধরেছে, সেটাও একটা কাজ করে। একটা অবিন্যস্ত অগোছালো বিজেপির ঘর, যেখানে প্রার্থী বাছাই হরিবল ছিল, হরিবল, এবং যেখানে যশ দাশগুপ্তকে তুলে নিয়ে এসে কৈলাস বিজয়বর্গীয় প্রার্থী করে দিলেন, যেখানে শ্রাবন্তীকে তুলে নিয়ে এসে প্রার্থী করে দিচ্ছেন সাথে সাথে, হ্যাঁ, যেখানে আরো এরকম সব ছিল, এরকম যারা পর্ণমিত্র তাকে তুলে নিয়ে বরানগর প্রার্থী করে দিচ্ছেন। এটা হচ্ছে অ্যামেচার, অবিন্যস্ত, অগোছালো একটা ব্যাপার। তৃতীয় হচ্ছে দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়, এবং আমি নাম করেই বলছি, আমার কোনো দ্বিধা নেই, শিবপ্রকাশ, এদের একটা গোষ্ঠী হয়ে গেছিল। এরা এই গোষ্ঠীতে মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এদেরকে মানে প্রবেশাধিকার দেননি। আমার মনে আছে ম্যারিয়েটে একবার একটা মিটিং হচ্ছিল, এদেরকে সব বাদ দিয়ে এদেরকে পার্টিতে নিয়ে আসা হয়েছে, এদেরকে নেওয়া হয়নি। গত পরশুদিনও স্বপন দাশগুপ্ত আমাকে সাক্ষাৎকারে বলেছেন যে ইলেকটোরাল পলিটিক্সে আমি মুকুল রায়ের মধ্যে যে বিচক্ষণতা দেখেছি, সেটা আমি অনেকের মধ্যে দেখি না। তা যাকে মুকুল রায়কে স্বপন দাশগুপ্ত, যিনি নরেন্দ্র মোদীর ম্যান অফ মোদি বা অমিত শাহ, তিনি পলিটিক্যালি বিচক্ষণ বলছেন, যাকে 2018 সালে 2019 সালে 18খানা সিট জেতার জন্য ওয়ান অফ দ্য আর্কিটেক্ট বলছেন অমিত শাহ শহীদ মিনারের মঞ্চে দাঁড়িয়ে, তাকেই পুরোপুরি বাদ রেখে দিলেন দিলীপ ঘোষরা। তো ফলে নিজেদের মধ্যে কোহেসিভ একটা কোনো ইয়েই ছিল না, ঠিক আছে। আর ওইটাই মনে হচ্ছিল যে একটা বাইরে থেকে একটা পার্টি, বহিরাগত দল এসে এসব করছেন। তারপরে নরেন্দ্র মোদী দিদি বলে প্রচার, দিলীপ ঘোষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারমুডা, ঠিক আছে। এই সবটা মিলিয়ে যে পরিবেশ, অ্যান্টি ইনকামবেসি যে পরিবেশ, সেটা যে রান্নায় ঝাল বেশি, নুন বেশি, টক বেশি, সব অগোছালো, মানে শেষ পর্যন্ত যে রান্নাটা দাঁড়িয়েছিল সেটাতে একদম মুখে দেওয়া যাচ্ছে না, ঠিক আছে। সেইখান থেকে এবারে অনেক ফারাক। এবারে দেখো, বিজেপি প্রার্থী বাছাইয়ের জন্য অনেক জায়গায় বিজেপি আনকোড়া মুখ প্রার্থী কেউ চেনেন না, যেমন 2011 সালে তৃণমূলে অনেক প্রার্থীকে মানুষ চিনতেন না, কিন্তু তুলে নিয়ে এসছে যারা বিজেপির কোর পার্টি ওয়ার্কার, বাইরে থেকে তুলে নিয়ে এসে ক্যান্ডিডেট করা, এটা করেনি এবার এনেই ক্যান্ডিডেট করে দেওয়া, এসবগুলো করেনি। দুই হচ্ছে যে
আজকে অমিত শাহ এসে বসে প্রচার করছেন ভোটের কদিন আগে, 15 দিন 1 মাসে, সব ঠিক আছে, কিন্তু এই যে দিল্লি থেকে যত নেতা এসছেন তারা সব পেছনের সারিতে থেকে বাংলার নেতাদের, বাঙালির নেতাদের এগিয়ে দিচ্ছে। এবং তুমি আজ সকালবেলা বলছেন যে অমিত শাহ বারবার করে বলছেন মুখ্যমন্ত্রী হবেন বাংলার ভূমিপুত্র, বাঙালি, বাংলা মিডিয়ামে পড়া, ঠিক আছে, মানে কি বাংলা বাঙালি, যেটা তৃণমূলের মেন ন্যারেটিভ। তৃণমূল তো বাংলা বাঙালি অস্মিতাতেই করছে এবং এসআইআর কে বাংলার উপরে আঘাত বলে দেখাচ্ছে, এমনকি মাছ নিয়ে কাউন্টার, রাইট, সেইখানে বাংলা বাঙালি এইটাতে বারবার করে দেখানোর চেষ্টা করে। শ্রমিক ভট্টাচার্য একটা বাঙালি রাজ্য সভাপতি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মিঠুন চক্রবর্তী, এই ফেসগুলোকেই মোস্টলি সামনে রেখে বিজেপি, ফলে এবার ভোটের ফলাফল আমি এখনো পর্যন্ত বলতে পারবো না, কিন্তু আগের বারের থেকে বিজেপি এবার অনেক বেশি গুছানো, অনেক বেশি স্ট্র্যাটেজিক, অনেক বেশি একটা সুপরিকল্পিত একটা ভাবনা দেখা যাচ্ছে, মানে মেটিকুলাস। রেজাল্ট কি হবে সেটা পরের কথা, কিন্তু এটা আগের থেকে অনেক গুছানো। এটার একটা ইম্প্যাক্ট হতেই পারে। আমার শেষ প্রশ্ন আমি চলে এসেছি, সেটা হচ্ছে যে শুরু করেছিলাম যেটা তুমি, এই যে ন্যারেটিভ তৈরির একটা লড়াই আগামী 24 তারিখ আজ শেষ হতে চললো, হাতে গোনা 25, 26, 27, 28, 29 তারিখ লাস্ট ফেজ। এই 4 দিনে এই যে মাইন্ড গেম, এই ন্যারেটিভটা তৈরি করে সেটাকে মানে যতটা সম্ভব ছড়িয়ে দেওয়ার যে লড়াইটা, এটা কোন পর্যায় পর্যন্ত যেতে পারে? মানে বাংলার ভোটে তো এটা অন্য সমস্ত স্টেটের তুলনায় এটা বাংলাতেই একমাত্র দেখা যায় এই ধরনের বিষয়। এটার একটা বড় জিনিস তুমি হয়তো কালকে থেকেই দেখতে পাবে, সেটা হচ্ছে ভবানীপুরকে কেন্দ্র করে বিজেপি প্রচারের উন্মাদনাটাকে বাড়ানোর চেষ্টা করবে। এবং শুভেন্দু অধিকারী তার যে স্টাইল অফ পলিটিক্স, আমি তো বলি যে শুভেন্দু অধিকারী হচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল অফ পলিটিক্সের ছাত্র, ফার্স্ট বয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারতেন সেগুলোই শুভেন্দু, তুমি এটা বলে থাকো, হ্যাঁ, সেগুলোই শুভেন্দু কালকে থেকে ভবানীপুরে করবে। এবং ভবানীপুর এবং কলকাতাকে ফোকাস করে এই আরবান সিটগুলো যেগুলো আছে সেখানে বিজেপি প্রচার বাড়াবে। প্রধানমন্ত্রীর রোড শো, প্রধানমন্ত্রীর সভা, অমিত শাহর সভা, রোড শো, এগুলো বিজেপি বাড়াবে। বিজেপি রাজ্যের নেতাদের দিয়ে এই যে সেকেন্ড ফেজের জায়গাগুলোতে প্রচার বাড়াবে, এইটা বিজেপি করবে। দেখো, তৃণমূলের মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় টলেস্ট পলিটিক্যাল লিডার, ঠিক আছে, মানে তুমি যাই হয়ে যাক না কেন এখনো পর্যন্ত শি ইজ দ্য টলেস্ট লিডার। তো তৃণমূলের কি আছে, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই তো মানে দুজনের মানে ক্রাউড ক্যাচার বা যাই বলে, মানুষ শুনতে যান, ঠিক আছে। তারপরে সায়নী বা ইত্যাদি এরা করেন, লোকজন কিছু জড়ো হয়, সেটা অন্য কথা, কিন্তু মেন এদের পরে বাকিরা অনেকটাই পিছনে, ঠিক আছে। কিন্তু ধরো বিজেপিতে আজকে শুভেন্দু, মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ, অমিত শাহ, সুকান্ত মজুমদার বা এরা, তো এই সুকান্তরও অতটা আমার মনে হয় না কিছু আছে, কিন্তু এটা তো নাম্বার দিয়ে মানে চারিদিক থেকে ছড়িয়ে একটা হই হই করে প্রচারের এটা করবে মানে। এবং সেখানে কলকাতায় বেশি হবে, কারণ কলকাতায় বেশি হলে গোটা রাজ্যের তো নজর কলকাতার উপর থাকে, তো সেটা দেখানোর চেষ্টা করবে। এবং দেখানোর চেষ্টা করবে দেখো ভবানীপুরে আমরা কত প্রেশার তৈরি করেছি, যাতে করে তারও একটা ইম্প্যাক্ট গিয়ে বাকি জায়গাগুলোতে পড়ে। এই চেষ্টাটা হয়তো করবে। আমি ডেফিনিট যে এটার কাউন্টার ন্যারেটিভ বা কাউন্টার যে প্রয়াস, সেটা তৃণমূলও সাজিয়ে গুছিয়ে রেখেছে, বা আইপ্যাকের যে টিম অলরেডি এখন তৃণমূলের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে, তারাও নিশ্চয়ই সাজিয়ে গুছিয়ে রেখেছে যে কীভাবে কাউন্টার করবে। যেমন আজকে অভিষেক, আমি আবার মনে করি দিই, অভিষেক আজকে বলেছেন নন্দীগ্রামে তো তৃণমূল জিতছে, আপনারা লিখে রেখে দাও। তো এই কাউন্টারটা তৃণমূল একটা প্রেশার পলিটিক্সও কোথাও পাল্টা তো চালাতেই হবে। এবং তুমি দেখবে যে রিজনাল পার্টিগুলো এই লড়াইয়ে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু লড়াই দেখাতে, মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য মায়াবতীকে একটা সময় দেখেছি, তারা কিন্তু সহজে জমি ছাড়া পাচ্ছ না। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে ইঞ্চিতে লড়াই হবে। এবং আজকে স্টেজে দেখছিলাম আরো মনে হচ্ছিল যেন মোর অ্যাগ্রেসিভ। হ্যাঁ, মোর অ্যাগ্রেসিভ। মমতা বন্দ্যোপাধ্যায় ভোকাবুলারিতেই তো আছে না, ইঞ্চিতে লড়াই হবে, ঠিক আছে। এবং ইঞ্চিতে লড়াই উনি কিছু মুখে বলেন না, উনি কিন্তু কার্যক্ষেত্রেও করেন। একটা জায়গায় নরেন্দ্র মোদীর মিটিং হলে পরের দিনই সেখানে তার মিটিং বা অভিষেকের মিটিং, একদম। ফলে পুরো ব্যাপারটা কিন্তু ইঞ্চিতেই মাপা। সেটা দেখার যে আগামী যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মোদী বলার 5 মিনিটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ফলে জমি ছাড়ার ব্যাপার নেই, একটা বলো মাটিতে পড়বে না, একদম। সেটা 4 হবে না 6 হবে না 2 রান হবে পরের কথা, ব্যাটে বলে হবে। তো নেক্সট কামিং 4-5 ডেজে এই যে একটা হাই ভোল্টেজ ক্যাম্পেইন এবং ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভের যে চেষ্টা, সেটা আমরা দেখতে পাবো। এই শেষ কথার সূত্র ধরেই বলি, এই হাই ভোল্টেজ একটা ক্যাম্পেন
এবং চেষ্টা, এই ন্যারেটিভ কে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে, শেষ হাসি কে হাসতে পারে। 29 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই 4টে দিন যুযুধান, দুই পক্ষই হচ্ছে একদম মাঠে নেমে ওই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার একটা লড়াই। আমার মনে হচ্ছে আগামী 4 দিন আমরা অনেক কিছু এরকম দেখতে পাবো। আর শেষ হাসি কে হাসবেন, জনতার জনার্দন ইভিএমে কাকে ভোটটা দিয়ে আসছেন, সে তো 4 তারিখেই বোঝা যাবে। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন দ্য ওয়াল, সব খবর সবার আগে, সঠিক খবর দেখার জন্য।